এনসিপির নেতাকর্মীরা বারবার কেন মার খাচ্ছেন, বারবার কেন তাদের উপর হামলা হচ্ছে? আপনি যখন স্থানীয় রাজনীতিবিদকে বলেন যে খেলা করব, তখন তারাও খেলার জন্য উদ্বুদ্ধ হয়। সিলেটে এরকম হামলার শিকার হলো, তারা সুনির্দিষ্টভাবে বলে দিল ছাত্র দলের নেতাকর্মীরা হামলা চালিয়েছে। পুলিশের উপর অশ্রাব্য ভাষায় তারা গালিগালাজ করছে, এমনকি হাত দিয়ে তারা। আওয়ামী লীগের মুখে শোনা কথাগুলোর মতো মনে হচ্ছে যে পুলিশকে আঘাত করলে পুলিশ কি করবে। তারা এনসিপি সরকারের পদত্যাগ দাবি করছে। এখন আপনি শেখ হাসিনার বলে কবে শেখ হাসিনার পদত্যাগ দাবি করতে পেরেছেন? আমার দেখুন, প্রত্যেকটা জিনিসের একটা দর্শক আছে, নীল ছবিরও দর্শক আছে, মারাত্মক। আপনি সভ্য কথা বলবেন, আপনার ভিডিও ভাইরাল হবে না, কিন্তু পালিত পুত্র হিসেবে এনসিপি কে তারা ব্যবহার করছে। যুক্তরাষ্ট্রে ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গোর এসেছেন, তার সাথে বৈঠক হচ্ছে পররাষ্ট্রমন্ত্রী। যদি আপনাকে জনগণ নিরঙ্কুশ ম্যান্ডেট দেয়, আপনি জনগণের কাছে ওয়াদা করেছেন। গোপন চুক্তি হয়ে গেলে এটা নিয়ে সমালোচনা করলো, পরে এসে শুনলাম সবাই নাকি জানতো বিষয়টা, মানে জামাতের আমিরও জানতেন, তারেক রহমানও জানতেন, আর খলিলুর রহমান। আপনি যখন সংসার চালান, আপনি যখন সংসারের শীর্ষ নেতা, আপনাকে কে না কে কারণা পড়তা হয়। কোথাও কারোর সাথে চুক্তি হবে, যে চুক্তি আমাদের ফেভারে হবে, কোথাও চুক্তি হবে যেটা আমাদের সরাসরি অর্থনৈতিক ফেভারে হবে না, কিন্তু আমার ইম্পোর্টকে এক্সপোর্টকে, মানে বিরোধীদেরকে গুরুত্ব দিতে বা তাদের সমালোচনাকে একটু গুরুত্ব দিয়েই কি ভারতে যাওয়াটাকে একটু। ভারতে কেন আমার এত তাড়াতাড়ি যেতে হবে, এটা একটা প্রশ্ন। ওয়াই ইজ ইন্ডিয়া গিভিং আস এনি ফিনান্সিয়াল বেনিফিট অর দে আর টেকিং মোর? প্রশ্ন হবে লাগামহীন, জানতে চাই, জানাতে চাই এই সময়ের পালস অফ পলিটিক্স। একের পর এক হামলা, এই জুলাই মার খাচ্ছে জুলাই যোদ্ধা এনসিপি নেতারা, নীরব প্রশাসন, সরকার, এমনকি বাক দাবি করা দল জামায়াত ইসলামী এবং তাদের জোট সঙ্গীরাও। কিন্তু কেন? যখন এমন হামলার ঘটনা ঘটছে এবং সবার নজর সেদিকেই, তখন ঢাকা সফর করছেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গোর। পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমানের সাথে হচ্ছে একান্ত বৈঠক। শাক দিয়ে মাছ ঢাকার নতুন কোনো প্রয়াস চলছে কি? হামলার শিকার হয়ে এনসিপি নেতারা অভিযোগ করছেন তারেক রহমানের নির্দেশে বা তার গ্রিন সিগন্যালে হামলা করেছে ছাত্রদল। সার্জিস আলম বলেছেন ভং ধরছেন প্রধানমন্ত্রী, এনসিপির উপর যে কোনো হামলার ঘটনায় সরাসরি তারেক রহমানকে দায়ী করা কেন? এদিকে এই হামলার ঘটনাবলীর মধ্যেই গণমাধ্যমে প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে খবর আসছে, হেঁটে মন্ত্রণালয় পরিদর্শন করছেন, বিশেষ চাহিদা সম্পন্ন 3 ব্যক্তির হাতে নিয়োগপত্র তুলে দিচ্ছেন ইত্যাদি। তারেক রহমান হাঁটছেন, প্রোটোকলবিহীন চলাফেরা করছেন, কম খাচ্ছেন, সেলফি তুলছেন, চারা লাগাচ্ছেন, স্ত্রীর মাথায় ছাতা তুলছেন। প্রধানমন্ত্রী হয়ে এমন নজিরবিহীন আচরণে প্রশংসায় ভাসছেন তিনি, কিন্তু কাজের কাজ হচ্ছে কতটা? যখন গ্যাস সংকটে শিল্প উৎপাদন বিপর্যস্ত, বিপদে ব্যবসায়ীরা, 6 বছরে প্রথমবারের মতো শিল্প খাতে উৎপাদন কমেছে, কারখানাগুলোতে বাজারে সবজির দাম চড়া, পুলিশের সামনেই ঘটছে হামলার ঘটনা। অন্যদিকে জামায়াতের এমপি গাজী নজরুলের গোপন ভিডিও ফাঁস, পরকীয়ার অভিযোগে আরেক জামায়াত নেতার মার খাওয়ার খবর, ধর্ষণের পর ভ্রূণ হত্যার অভিযোগে যুব জামায়াত নেতার বিরুদ্ধে মামলা, এমন সব খবর আসছে একের পর এক। জামায়াত নেতারা নতুন করে এমন কর্মকাণ্ড শুরু করলেন, নাকি এটি জামায়াতকে কোণঠাসা করার বিশেষ কোনো পরিকল্পিত প্রয়াস? এসব নিয়ে কথা বলতে স্বপ্নধারা নিবেদিত পালস অফ পলিটিক্সে আমার আজকের অতিথি সাংবাদিক ও অনলাইন অ্যাক্টিভিস্ট শাহেদ আলম। শাহেদ আলম, আপনাকে স্বাগত জানাচ্ছি পালস অফ পলিটিক্সে আমার আজকের আয়োজনে। আপনাকে অনেক ধন্যবাদ। অনেক ধন্যবাদ আপনাকে, আপনি যুক্ত হয়ে সময় দিচ্ছেন। যেটি প্রথম প্রশ্ন, যে এনসিপির নেতাকর্মীরা বারবার কেন মার খাচ্ছেন, বারবার কেন তাদের উপর হামলা হচ্ছে? মানে হবিগঞ্জ হামলা শিকার হলেন, তারপর সিলেটে গেলেন, সেখানেও হামলা শিকার হচ্ছেন, কেন? এটা দেখতে হবে যে হামলার শিকার হওয়ার জন্য কোনো ইনস্টিগেশন অর্থাৎ প্রয়োজনা তাদের নিজেদের তরফ থেকেও আছে কিনা, সেটা একটি বিষয়। দেখুন, সভ্য রাজনীতিতে একটি রাজনৈতিক দল মিছিল মিটিং করবে, সমাবেশ করবে, এলাকায় যাবে নির্বিঘ্নে, সরকার তাদের নিরাপত্তা বিঘ্নিত যেন না হয় সেটা চেষ্টা করবে এবং তাদের নিরাপত্তার বিষয়টাও দেখবে সরকার। কিন্তু সরকারকে সহযোগিতা করাটাও যারা রাজনীতি করেন তাদের একটা অংশ। এটা তো এমন না যে সরকার পতনের আন্দোলন, কিংবা এমন না যে খুব আহামরি জমায়েত, এমন না। দেখুন, এনসিপি জুলাইকে সামনে রেখে তাদের দেশব্যাপী যে জনসংযোগ সেটি করার চেষ্টা করছে। আমি যতদূর জানি তারা 10 দিন ধরে উত্তরবঙ্গে সম্মেলন করেছে, গেছে মানুষের কাছে। একটা জায়গায় কিন্তু স্থানীয় বিএনপি নেতা কর্মী আবার সহযোগিতা করেছে, কিন্তু এই সহযোগিতাটা তারা নিচ্ছে বিএনপি এবার স্থানীয় বিএনপি এবং পুলিশ প্রশাসনের, কিন্তু প্রতিনিয়ত তাদের তরফ থেকে ইনস্টিগেশনের যে একটা বিষয় এসেছে, সেখানে প্রত্যেকটা জায়গায় কিছু লোকাল পলিটিক্স এর ডাইমেনশন থাকে। তো সেইগুলো যদি বুঝে রাজনীতিটা না করা হয়, তাহলে একটা হিতে বিপরীত হতে পারে। এখন এটা কি ন্যাচারাল, না তারা চেষ্টা করছে লাইমলাইটে আসার জন্য? সেটা করতে গিয়ে কিছু রাজনীতির বয়ান, ভাষা এমন ভাবে ব্যবহার করছে যে স্থানীয় যেসব লোকালি রাজনীতিবিদ যারা দীর্ঘদিন আন্দোলন সংগ্রামে ছিলেন এবং যাদের দীর্ঘ ত্যাগ তিতিক্ষা আছে, তাদেরকে যখন আপনি ডিমিন করেন, তাদেরকে যখন আপনি নিচু ভাষায় কথা বলেন, সেটা স্থানীয় কর্মী সমর্থকদের মনে একটা দাগ কাটে। তো সেটার সুযোগ তারা নিচ্ছে কিনা, সেটি একটা বিষয়। আরেকটা বিষয় আমি বলেছি, আইন শৃঙ্খলা বাহিনী যেহেতু হেল্প করছে, আইন শৃঙ্খলা বাহিনীকেও হেল্প করা
প্রত্যেকটা রাজনৈতিক দলের উচিত। যেমন আমি কিছু ভিডিও দেখেছি, দেখুন একটা ছেলেকে চোখে আঘাত লেগেছে, এটা কোনোভাবেই কাম্য নয়। কিন্তু যেটা হয়েছে ফার্দার ইনভেস্টিগেশন যেন না হয়, ফার্দার যেন ঝামেলা না হয়, যেন পুলিশের তরফ থেকে একটি 144 ধারা জারি করা হয়েছিল। হয়তো 144 ধারা জারি না করেও জিনিসটা হ্যান্ডেল করা যেত, সেটা করে নাই। না করাতে হয়েছে, বিষয়টা লাইমলাইটে অনেক প্রচারণায় চলে এসেছে, সংবাদপত্রের প্রচারণায় চলে এসেছে। তাতে সরকারের খুব বেশি লাভ হচ্ছে বলে মনে হয় না, কিন্তু তাদেরও যে কি খুব বেশি লাভ হচ্ছে যেসব কিন্তু আপনি যে কথাবার্তা। বললেন যে তারা লাইমলাইটে আসার জন্য আমি শেষ করি হ্যাঁ। আমি আইনলিকে শেষ করি যে দেখেন পুলিশের উপরে যেভাবে তারা আক্রমণ করছে, পুলিশের উপর অশ্রাব্য ভাষায় তারা গালিগালাজ করছে, এমনকি হাত দিয়ে তারা পুলিশকে আঘাত করছে। দেখুন, এগুলো কোনো সভ্য সমাজে হয় না। আপনি আমেরিকাতে থাকেন, আমি আমেরিকাতেই থেকেছি, দেখেছি যে পুলিশের সাথে সরাসরি কনফ্রন্টেশনে গেলে পুলিশ তো রাষ্ট্রের, তাদের টাকায়, যারা জনগণ রাজনীতি করছে তাদের টাকায় তো পুলিশ রাষ্ট্রের আইন শৃঙ্খলা বাহিনীর দায়িত্বে থাকে, এবং একটা রাষ্ট্র সমাদৃত, রাষ্ট্র স্বীকৃত একটা বিষয়। সেই জায়গায় আপনি যখন তাদেরকে আঘাত করেন, তখন পাল্টা আঘাতের একটা সম্ভাবনা তৈরি হয়। আপনি যখন স্থানীয় রাজনীতিবিদকে বলেন যে খেলা করব, তখন তারাও খেলার জন্য উদ্বুদ্ধ হয়। সেই জন্য আমি বলছি যে ইনস্টিগেশন গুলো কোথায় হচ্ছে, কিভাবে হচ্ছে, এটি পরিকল্পিত কিনা তাদের তরফ থেকে, যেন তারা মার খায় এবং সেটি নিয়ে হইচই হয়, সেটা নিয়ে তারা একটা কাওয়াজ তৈরি করবে, সেটাও হতে পারে, দেখতে হবে। কিন্তু আমি বারবার বলছি এগুলো কোনোটাই কাম্য না। আমরা এই ধরনের রাজনীতি চাই নাই, এবং আমার দৃঢ় বিশ্বাস যে সরকারের শীর্ষ মহল থেকেও তারা চায় না যে এই ধরনের রাজনীতি দৃশ্যপট আবার রচিত হোক। আওয়ামী লীগের মুখে শোনা কথাগুলোর মতো মনে হচ্ছে যে পুলিশকে আঘাত করলে পুলিশ কি করবে, পুলিশ সেটা সভ্য সমাজে পুলিশ তো ব্যবস্থা নেবেই, এরকম মনে হচ্ছে। কিন্তু আমার প্রশ্নটা কিন্তু আপনার কাছে সেখানে যে পুলিশের দায়িত্ব নিরাপত্তা বা সরকারের দায়িত্বের কথা আপনি বলছেন, তাদের নিরাপত্তা যেন বিঘ্নিত না হয় এই জন্য সরকার কাজ করবে, কিন্তু সরকার আসলে কি করলো? সিলেটে এরকম হামলার শিকার হলো, তারা সুনির্দিষ্টভাবে বলে দিল ছাত্র দলের নেতাকর্মীরা হামলা চালিয়েছে, কোনো মানে তাদের বিরুদ্ধে মামলাও করলো, অনেক ভোগান্তি পুহিয়ে তারপর মামলা করতে হলো, তারপর তাদের বিরুদ্ধে খুব ব্যবস্থা হলো না। পুলিশ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলো যখন তাদেরকে মানে তাদের উপর হামলা হলো, পুলিশ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলো, পুলিশ সেখানেও খুব ব্যবস্থা নিল না। আবার সিলেটে সেখানেও এরকম তাদের পুলিশের সামনেই তাদের মানে হামলার এই ঘটনাগুলো ঘটলো। ফলে মানে পুলিশ কি করছে? এবং তারপরে যদি আমি বলি খুবই সবসময় সরব থাকা স্বরাষ্ট্রমন্ত্রী এই বিষয়ে খুব বক্তব্য দিচ্ছে না, প্রধানমন্ত্রী তো খুব একটা বলেন না, ফলে তাকেও দেখা যাচ্ছে না। পুলিশের পক্ষ থেকে খুব যে শক্ত বয়ান স্বরাষ্ট্রমন্ত্রীকে দেখতে পাচ্ছি না অন্তত আমরা। মানে কেন? মানে যেটা ওরা বলছে, মানে এনসিপি নেতারা বলছে যে সরকারের মদতেই হচ্ছে, তারেক রহমানের গ্রিন সিগন্যালে হচ্ছে, তাই কি আসলে? এটা ইনভেস্টিগেশনের বিষয় হইতে পারে। দেখুন, কয়েকদিন আগে যারা তাদের একটা মঞ্চে ককটেল বিস্ফোরিত হলো এবং সাথে সাথে তারা দাবি করে বসলো তো তারেক রহমানের গুন্ডারা করছে এটা সেটা, কিন্তু পরে দেখা গেলো তাদের অন্তর্কন্দল এটি হয়েছে। এখন এই মারামারিগুলো কেন হচ্ছে? আপনারা দেখবেন যে এনসিপির নিজস্ব রাজনৈতিক দল হয়ে ওঠার একটা প্রচেষ্টা আছে। আপনি বলছেন সরকার কোনো বিবৃতি দেয়নি, স্বরাষ্ট্রমন্ত্রী বিবৃতি দেয়নি, দল হিসেবে জামায়াত ইসলামী কি বিবৃতি দিয়েছে? তাদের যে সবচেয়ে বড় সহযোগী, তো জামায়াত ইসলামীও তো তারা অ্যাডপ্ট করছে না তাদের এই পলিটিক্স, যে তোমরা এলাকায় যে মির্জা ফখরুলের নামে বিষোদগার করবে, কিশোরগঞ্জে যে দুঃখিত ফজলুর রহমানের নামে বিষোদগার করবে, তোমরা কক্সবাজারে যে সালাউদ্দিন আহমেদের নামে বিষোদগার করবে, এগুলো তো তারা অ্যাডাপ্ট করছে না। কিন্তু এনসিপি আবার চেষ্টা করছে জামাত থেকে বেরিয়ে যেয়ে তাদের নিজস্ব একটা গুন্ডা রাজনীতির যে চরিত্র সেটা প্রতিষ্ঠিত করার জন্য, এবং তারা যে কিছুটা জনসমর্থন মানে তাদের দিকে পাচ্ছে না আমি বলবো না। দেখুন, প্রত্যেকটা জিনিসের একটা দর্শক আছে, নীল ছবিরও দর্শক আছে মারাত্মক। আপনি সভ্য কথা বলবেন, আপনার ভিডিও ভাইরাল হবে না, কিন্তু আপনি খুব অসভ্য জামা কাপড় দেখিয়ে আপনি রিলস করবেন, দেখবেন যে হাজার হাজার লাইক, কমেন্টস, লাভ চিহ্ন। সভ্য রাজনীতির দর্শক হয়তো আছে, অনেক আছে, কিন্তু অসভ্য রাজনীতির দর্শক এবং উৎসাহী দর্শক অনেকেই আছে। তো সেটা দেখা যাচ্ছে যে তারা যেখানে যাচ্ছে এই ধরনের কথাবার্তা যখন বলছে, আওয়ামী লীগ, পতিত আওয়ামী লীগ তারা পছন্দ করছে। আবার ওই যে বললাম অসভ্য রাজনীতির কিছু দর্শক আছে, কিন্তু জামায়াত ইসলামী তাদের সবচেয়ে বড় যে অ্যালাই, তারা তো কি অ্যালাই মানে সরাসরি এটি সাপোর্ট করছে কিনা, বিবৃতি দিচ্ছে কিনা আমরা কিন্তু দেখছি, তারা দিচ্ছে না। কিন্তু ভিতরে যেটা হচ্ছে, জামায়াত ইসলামী যেটা করতে চায় সেটি তারা সরাসরি না করে বরঞ্চ সরকারের সাথে থাকতে চায়, কিন্তু তাদেরকে দিয়ে পালিত পুত্র হিসেবে এনসিপি কে তারা ব্যবহার করছে। এই ধরনের ঘটনা আছে কিনা যে তারা আমি এই জন্য বারবার বলছি যে এই ইনস্টিটিউশন গুলোর ইনার বা তার ভেতরের কাহিনী কি, এটা কি অভ্যন্তরীণ গ্যাঞ্জাম কিনা, অভ্যন্তরীণ ইনস্টিটিউশন কিনা, যে এনসিপি যদি খুব বেশি বাড়ায় তাহলে জামাতের স্থানীয় রাজনীতিও দুর্বল হয়ে যায়, সুতরাং বিএনপির মিছিল মিটিং এ ঢুকে জামাতের কেউ এগুলোও করছে কিনা সেগুলো দেখতে হবে। আবার যদি স্পেসিফিক ভাবে কোনো ছাত্রদল বিএনপির কেউ পরিচিত থেকে থাকে, নিশ্চয়ই এটি নিয়ে মামলা হয়েছে, তারা যে মামলা করেছে নিশ্চয়ই আইন শৃঙ্খলা বাহিনী সেটা দেখবে। আমি তো বলেছি যে সভ্য রাজনীতিতে এই ধরনের গুন্ডাগিরি এবং একজনকে আঘাত করা কিংবা অশ্রাব্য ভাষায় সিনিয়র নেতাদের গালিগালাজ করা, তাদেরকে বিলীন করা, এটা আমরা পারমিট করি না। এটা তো একটা কালচারে পরিণত হয়েছে, বিশেষ করে 5ই আগস্টের পর আরো বেশি করে। মানে এত সব গালি শোনা যায় যেগুলো আগে কোনোদিন মানে শোনা যেত না, এতটা অন্তত এত পাবলিকলি শোনা যেত না, সেরকম তো একটা কালচারে দাঁড়িয়েই গেছে। ফলে এ আর এমন নতুন কি মনে হচ্ছে? কিন্তু আপনি জামাতের কথা বলছিলেন, এই বিষয়টাও আমি আপনার কাছেও প্রশ্ন করতে চাইছিলাম, কিন্তু তার আগে মানে জামাত তো তাদের সঙ্গ দিচ্ছে কিনা বা তাদের ব্যবহার করছে কিনা এই একটা প্রশ্নের আগে আমি সরকারের অবস্থানটা আসলে
কি সেটা একটু আপনার কাছে বুঝতে চাই। যেমন ধরেন অন্তর্বর্তী সরকারের সময় তারা যখন গোপালগঞ্জ গেল এনসিপির নেতারা, তখন আমরা দেখলাম চারদিকে মব হলেও সেখানে সেটাকে বিক্ষুব্ধ জনতা ইত্যাদি বলে সরকার একরকম বলছে, কিন্তু এনসিপির ব্যাপারে তখন তারা খুবই প্রোটেক্টিভ, সেনাবাহিনী বিশেষ রকমের একটা রেস্কিউ সিস্টেম করে তাদেরকে রেস্কিউ করে নিয়ে আসলো। তখন স্বরাষ্ট্রমন্ত্রী মানে উপদেষ্টা এবং ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া তারা পুলিশের কন্ট্রোল রুমে বসে পর্যবেক্ষণ করলেন জুস খেতে খেতে। মানে তাদের যে অ্যাপ্রোচটা সেটা বোঝা যাচ্ছিল যে এনসিপির প্রতি তারা খুবই সদিচ্ছা রাখে তাদের প্রোটেকশন দেওয়ার জন্য। আর এদিকে এই সরকারের বেলায় দেখা যাচ্ছে তারা মার খাচ্ছে, একের পর এক মার খাচ্ছে, কিন্তু এই সরকারের কোনো বক্তব্য বিবৃতি নাই, পুলিশের পক্ষ থেকে খুব উদ্যোগ নাই তাদেরকে প্রোটেকশন দেবারও না। প্রোটেকশন নামছে, বিজিবি নামছে, কিন্তু প্রোটেকশন ঠিক তারা পাচ্ছে না। আসলে সরকারের অ্যাপ্রোচটা কি বর্তমানে? দেখুন, ইউনিস অন্তর্বর্তী সরকারের আমলে যখন ঘটনা হয়েছে তখন তো এই সরকারের তারা চালাতো, তারা এই সরকারের পার্ট ছিল, এবং এই সরকারের পার্ট হিসেবে আজকের এনসিপি নেতা আসিফ মাহমুদ ভাইয়া তখন সরকারে ছিলেন। আপনি ঠিকই বলেছেন, তিনি মনিটরিং সেলে বসে সেটি তদারকি করছিলেন, এবং সরকারি দল হিসেবে তাদের যে যেটা হলো গোপালগঞ্জে, সেখানে তাদেরকে রেস্কিউ করে আনার দায়িত্ব সরকারি দলের ছিল। আজকে তো তারা বিরোধী দল। আমি বলছি না বিরোধী দল বলে একেবারে যাচ্ছে তাই ভাষায় তাদেরকে আক্রমণ এগুলোর সম্মুখীন হতে হবে, কিন্তু সরকার কি তাদের প্রোটেকশন দিচ্ছে না? আমি তো স্পষ্টভাবে দেখেছি যে পুলিশ প্রোটেকশন দিয়েছে, কিন্তু পুলিশকেও ইনস্টিগেট করা এবং পুলিশকে সরকারের পার্ট হিসেবে নানানমুখী স্লোগান দেওয়া এইসবের ঘটনাও ঘটেছে। আমি একেবারে মোটা দাগে যদি দেখি, পুলিশের সামনে তাদেরকে মারে এবং পুলিশ যদি নীরব থাকে তাহলে তা দিবেই, তাছাড়া আর কি করবে? না, এখন বিষয়টা আমি কোনো কিছুই বলছি না যে একেবারেই এটি মানে কি বলে স্বতঃসিদ্ধ, এটি করাই যাবে না, এটি করা যাবে, ইটস নট রিটেন ইন দ্য বুক, ইটস এ পার্ট অফ পলিটিক্স। আপনি যদি বাচ্চা হিসেবে হাঁটতে শিখতে চান, আপনি যদি না পড়েন, আপনার হাঁটুতে যদি না ব্যথা লাগে, আপনার গোড়ালিতে যদি না ব্যথা লাগে, আপনি খেলতে গিয়ে যদি আপনার হাতটা ভাগে, আপনি তো শক্ত হবেন না, আপনি প্রতিপক্ষ হিসেবে প্রতিষ্ঠিত হবেন না। সুতরাং যা কিছুই হচ্ছে ভালোর জন্যই হচ্ছে আমি বলে মনে করি। কিন্তু সেটা হলো যে আমি বলছি রাজনীতির ভাষাটা এবং আচারটা, আচরণটা যদি সংযত থাকে তাহলে এটা নর্মাল পার্ট অফ প্রসেস। আপনি আমেরিকাতে থাকেন, বিরোধী দল রাজনীতি করে না, ব্ল্যাক লাইভ ম্যাটার নিয়ে আমরা বিদ্রোহ দেখিনি, সেখানে পুলিশের কামান দেখিনি, সেখানে পুলিশের নিষ্পেষণ দেখিনি। এইটা সবচেয়ে সভ্য গণতান্ত্রিক দেশটাতেও হয়। ভারতের দুদিন আগে কি হয়েছে? তো এখানে তারা তো একটা সময় সরকারি দল ছিল অন্তর্বর্তী সরকারের আমলে, এখন তো তারা বিরোধী দল। সো বিরোধী দল হিসেবে মানে একটা জন্ম নিয়েই সরকারি দলের একটা যে সুযোগ সুবিধা তারা পেয়েছে, এখন তো তাদের ওই রাজনীতিটা শিখতে হচ্ছে। সো তারা মাঠে ঘাটে যাচ্ছে এবং রাজনীতির যে আচার কালচার সেটা শিখছে। আপনি বলছেন যে আমাদের যে অসভ্য জঙ্গলি রাজনীতি, এটা বাংলাদেশের একটা কালচার, আমি এটাকে বাই করতে চাই না, বিশ্বাস করতে চাই না। এই কারণে চাই না যে না, আমরা এই জঙ্গলি রাজনীতি করব না বলেই এটাকে ওয়াদাবদ্ধ হয়েছে, নতুন রাজনীতি করব বলেই ওয়াদাবদ্ধ হয়েছে। সেটা 5 তারিখের পরে আপনি দেখছেন বেশি হয়েছে, আমি একটু ডিসএগ্রি করি। 5 তারিখের আগে হয়তো আপনার রাজনীতির জানাশোনা সাংবাদিকতার সময় এটা পারমিট করছে না বলে আপনি অনেক কিছু দেখেন নাই বলে আপনার মনে হচ্ছে 5 তারিখের আগে কম ছিল। এই জন্যই বলছিলাম যে পাবলিকলি কম দেখতাম আর কি। নিশ্চয়ই তখনও অনেক কিছু হতো, কিন্তু খুব পাবলিকলি আসতো না। সেটি সামাজিক যোগাযোগ মাধ্যমের মানে খুব যাদেরকে খুব সুশীল মনে হয় তাদের কাছেও এখন দেখা যায় যে মানে খুব অশ্রাব্য ভাষার ব্যবহার হয়, এমন সব অঙ্গ প্রত্যঙ্গ নিয়ে কথাবার্তা হয়, সেগুলো খুবই মানে বলার মতো না কি। এটা একটা কারণ হতে পারে যে ধরুন তখন যেই গণমাধ্যমের যে নিয়ন্ত্রণ ছিল, ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট এবং সাংবাদিকদের যে হয়রানি মামলা হামলা ছিল, সেটা একটা ভয়ের কারণ ছিল, একটা সেলফ সেন্সরশিপ ছিল। এবং আমি তো বারবার বলেছি যে সরকারের পদত্যাগ, তারা এনসিপি সরকারের পদত্যাগ দাবি করছে। এখন আপনি শেখ হাসিনার বলে কবে শেখ হাসিনার পদত্যাগ দাবি করতে পেরেছেন? এমনকি 16 জুলাই যখন 5 জন ছাত্র মারা গেল, ওই দিনও তো সরকারের পদত্যাগ দাবি হয় নাই। সরকারের পদত্যাগ দাবি হয়েছে যখন 24 না 26 তারিখের দিকে, যখন এটা 200-250 প্রাণহানি চলে গেল। তো আপনাকে বুঝতে হবে যে রাজনীতির প্রেক্ষাপটটাও তখন এরকম ছিল না, তখন অনেক নিয়ন্ত্রিত ছিল, গণমাধ্যম নিয়ন্ত্রিত ছিল। এখন তো গণমাধ্যমের নিয়ন্ত্রণ নাই, মজুর জার্নালিস্টদের নিয়ন্ত্রণ নাই। এবং এর চেয়ে যেটা হয়েছে সেটা 5 তারিখের পরে জেনজির যে ল্যাঙ্গুয়েজ সেইটা উন্মুক্ত হয়ে গিয়েছে। এটা কিন্তু শুরু করেছে বাংলাদেশ দিয়েই, আপনাকে বলতে হবে। শ্রীলঙ্কার যে মুভমেন্ট, ওটা জেনজির মুভমেন্ট ছিল না। এরপর নেপালের যে মুভমেন্ট, সেখানে জেনজির মুভমেন্ট, আজকে ভারতের মুভমেন্ট ও জেনজির মুভমেন্ট। তো জেনজির মুভমেন্টে এই যে স্ল্যাং, এটি একটি পার্ট অফ আমাদের সাউথ এশিয়ান পলিটিক্স হয়ে গিয়েছে। এটি একটি নতুন ফেনোমেনা, যেটা 16 জুলাইয়ের আগে, 14 জুলাইয়ের আগে বাংলাদেশে কিনা পুরো উপমহাদেশেই ছিল না। তো ওটাও আমাদের ডিল করতে হচ্ছে যে স্ল্যাং ল্যাঙ্গুয়েজ গুলো পলিটিক্স এর পার্ট হয়ে গেছে। আপনি জানেন যে ভারতের পার্লামেন্টে অনেক সংসদ সদস্য স্ল্যাং ল্যাঙ্গুয়েজকে অ্যাডপ্ট করে প্রতিপক্ষকে তারা ঘায়াল করার চেষ্টা করছে। সো এটি নিউ ফিনোমেনা আমাদের রাজনীতিতে, এবং এটা আমাদের উদ্বেগ ঘটাচ্ছে যে না, কিভাবে এই বিষয়গুলো সামনে আনা যায়। এবং গণমাধ্যম, সুশীল সমাজ, এমনকি অভ্যন্তরীণ রাজনীতির তরফ থেকেও নানান ভাবে এই বিষয়গুলো নিরুৎসাহিত করা হচ্ছে, নিশ্চয়ই কোথাও না কোথাও যে দাঁড়াবে সামনে। জি, আপনি বলছিলেন যে এটা আসলে ইনস্টিগেট করছে কিনা এই হামলাগুলো, বা কেউ কি লাইমলাইটে আসার চেষ্টা করছে কিনা, আবার এরকমও কি কোনো চেষ্টা হচ্ছে কিনা? কারণ যখন মানে প্রশ্ন করার আগে কেন করছি সেটা একটু বলে নিই, যে যখন আসলে হামলার ঘটনা একের পর এক ঘটছে, তখন দেখা যাচ্ছে যুক্তরাষ্ট্রে ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গোর এসেছেন, তার সাথে বৈঠক হচ্ছে পররাষ্ট্রমন্ত্রী, দিনেশ ত্রিবেদীর সাথে কথা হচ্ছে, মানে ভারতের রাষ্ট্রদূতের সাথে কথা হচ্ছে। কিছুকে আড়াল করারও চেষ্টা হচ্ছে কিনা
কারণ অতীতেও মানে অন্তর্বর্তী সরকারের সময় থেকে পরবর্তীতে অনেক কিছু আড়াল করার চেষ্টা এবং সফলভাবে আড়াল করার ব্যাপার আমরা দেখেছি। ফলে এই প্রশ্নটা জাগছে যে কিছু কি আড়াল করারও চেষ্টা হচ্ছে কিনা, শাক দিয়ে মাছ ঢাকার। আড়াল করার চেষ্টা কে করবে, মানে কার কাছ থেকে আড়াল করবে, সেটিও একটা বিষয়। যে এখানে রাষ্ট্র জনগণের কাছ থেকে, এমন না যে রাষ্ট্র চুরি করে অন্য কাউকে দেওয়া হচ্ছে কিংবা রাষ্ট্রের অন্য কোনো বিষয় একেবারে ভিন্ন রাষ্ট্রকে সুবিধা দেওয়া হচ্ছে, এরকম কোনো বিষয় এখনকার দুনিয়ায় বাস্তবতায় সেটা সম্ভব না। প্রত্যেকটা জিনিস স্ক্রুটিনাইজেশনের সুযোগ আছে। সুতরাং আড়াল করার পার্ট যদি হয়ে থাকে তাহলে আপনাকে তো বলতে হবে যে এনসিপি সরকারের সাথে যোগসাজশই মার খাচ্ছে, তাই না? তো সেটা তো যদি না হয় তাহলে ধরেন এনসিপি কে মারা হচ্ছে, ওদিকে সবার লাইমলাইট অ্যাটেনশন এদিকে, মানে এটা আমরা এখন না বলছি, অতীত থেকে দেখে আসছি। এমনকি মানে শেখ হাসিনার আমল যখন ছিল বা আওয়ামী লীগ আমল, তখন আপনারা দেখতাম যে ঘটনা আসলে অন্য কিছু ঘটে যাচ্ছে কিন্তু আমরা সবাই আলোচনা করছি অন্য বিষয় নিয়ে। এবং তারপরে বাণিজ্য চুক্তি হয়ে গেল, কেউ আলোচনা করলো না। তখন সবাই টুকটাক গোপন চুক্তি হয়ে গেল, এটা নিয়ে সমালোচনা করলো। পরে এসে শুনলাম সবাই নাকি জানতো বিষয়টা, মানে জামাতের আমিরও জানতেন, তারেক রহমানও জানতেন, আর খলিলুর রহমান দেশে তো সরাসরি তারেক রহমানের পররাষ্ট্রমন্ত্রী হয়ে বসে গেলেন। ফলে কিছু কিছু হয়ে গেল যেগুলো আসলে আমাদের দৃষ্টির মধ্যে পড়তে দেয়া হলো না। এরকম কোনো চেষ্টা আছে কিনা? এরকম চেষ্টা হলে তো আমার আপনার দায়িত্ব সেটা খুঁজে বের করা, তাই না? আমাদের সোর্স আছে, অনেক সোর্স আছে। আপনি সাংবাদিক, আমি সাংবাদিক। আর সাংবাদিকতা তো এখন অনেক বেশি উন্মুক্ত। যার হাতে মোবাইল আছে সেই সাংবাদিক, যার হাতে তো, এবং সেটা শুধু দেশের ভিতরে না, দেশের বাইরে থেকেও তো নানান বিষয় আছে। আপনাকে সবগুলো জায়গায় ইন্টারনেট সংবাদ প্রবাহের যেসব জায়গা, সেখান থেকেও নানান ক্লু পাওয়া যেতে পারে। তো সাংবাদিক হিসেবে আমার আপনার দায়িত্ব যে এগুলো বার করে এবং সেগুলোকেই লাইমলাইটে নিয়ে আসা, যে না, এইসব বিষয়গুলো কিন্তু হয়ে যাচ্ছে। নিশ্চয়ই যদি কোনো কিছু হয়ে থাকে, চুক্তি, নতুন চুক্তির পরামর্শ, এগুলো সরকারের ব্যাখ্যা দেওয়ার সুযোগ আছে। আমরা সরকারের কাছে ব্যাখ্যা চাইবো, এবং ওরকম কিছু হচ্ছে কিনা সেটা আমাদের খুঁজে বের করতে হবে। আমরা শুধুমাত্র সরকার তো ব্যাখ্যা দেয় না শাহিদ আলম। সরকার তো ব্যাখ্যা দিল না কিভাবে কেন ডক্টর খলিলুর রহমান হয়ে গেলেন পররাষ্ট্রমন্ত্রী। সরকার তো ব্যাখ্যা দিল না মার্কিন বাণিজ্য চুক্তি নিয়ে কোনো রকম কথাবার্তা বা সংসদে কোনো আলোচনা হলো না। মানে সরকার তো ব্যাখ্যা দেয় না আসলে। এখন আপনি একটা রাষ্ট্র পরিচালনা করার জন্য যদি আপনাকে জনগণ নিরঙ্কুশ ম্যান্ডেট দেয়, আপনি জনগণের কাছে ওয়াদা করেছেন নির্দিষ্ট কিছু উন্নয়ন কর্মকাণ্ড, আপনার যেসব সোশ্যাল সেফটি নেট, রাষ্ট্রীয় নিরাপত্তা, এনার্জি সিকিউরিটি, আমার যে $5 বিলিয়ন গার্মেন্ট ইন্ডাস্ট্রি, সেটি ব্যবসায়ীদের নিরাপত্তা, আমার যে প্রায় কয়েক কোটি নারী শ্রমিক গার্মেন্ট ইন্ডাস্ট্রিতে আছে, তাদের চাকরির নিরাপত্তা নিশ্চিত করা। তো এইগুলো করার জন্য কে না কে করনা পড়তা হে। আপনাকে, আপনি যখন সংসার চালান, আপনি যখন সংসারের শীর্ষ নেতা, আপনাকে কে না কে করনা পড়তা হে, তাই না? সেটা এখন, সেটার জন্য হয়তো কোথাও কারোর সাথে চুক্তি হবে যে চুক্তি আমাদের ফেভারে হবে, কোথাও চুক্তি হবে যেটা আমাদের সরাসরি অর্থনৈতিক ফেভারে হবে না, কিন্তু আমার ইম্পোর্টকে, এক্সপোর্টকে ত্বরান্বিত করবে। আমার রাষ্ট্রের সিকিউরিটি তো আমার গার্মেন্ট সেক্টরের স্থিতিশীলতা। আপনি দেখেন ঢাকা শহরের আশপাশে জুড়ে যদি গার্মেন্টস শিল্পে অস্থিরতা হয়, তাহলে রাষ্ট্রের নিরাপত্তা কোথায় যেয়ে দাঁড়াবে? তো আমার এই বিপুল সংখ্যা, কয়েক কোটি নারী শ্রমিকের চাকরি নিশ্চিত করে রাখার জন্য যদি আমার অন্য কোথাও ছাড় দেওয়া লাগে, তো এটা তো রাষ্ট্র যিনি পরিচালনা করবেন তার মগজে আছে। সেটা ডিল করার জন্য যদি বেটার ডিল মেকার আপনার সামনে থাকে, তাহলে কেন তাকে গভর্নমেন্ট অ্যাপয়েন্ট করবে না? আপনি খলিলুর রহমানের কথা বলছেন, তো সরকার দেখছে যে উনি হয়তো বেটার ডিল মেকার, উনি এই ডিলটা মেক করতে পারবেন, ওনাকে সামনে রেখেছে। কিন্তু আবারও বলি, এমন তো না যে এই সরকারি চাকরি একেবারে পার্মানেন্ট, একেবারে অনন্তকালের জন্য থাকবেন। কেউ যদি তার পারফরমেন্স শো করতে না পারেন, তাকে নতুন করে ওই জায়গায় অন্য কাউকে নিয়োগ করার, এগুলোর বিষয়ে তো আমাকে দেখতে হবে, সরকারকে সময় দিতে হবে। 6 মাসে এখনো হয়নি। আর যেসব চুক্তির কথা বললেন, আমি এই জন্য বলছি যে এই চুক্তিটা এই সরকার তো করে নাই, করেছে পূর্ববর্তী সরকার। এই সরকার বারবার বলছে চুক্তির যেই ধারাগুলো আছে, তারেক রহমানকে জানিয়ে করা হয়েছে। হ্যাঁ, তারেক রহমান তো তখনও জানতেন না যে তিনি সরকার গঠন করবেন, তাই না? এটা জামাত ইসলামীকেও জানিয়ে, আমরাই তো জানতাম যে তারেক রহমানই আসলে, আর কে হতে পারতো? তখন অনেক ঘটনা কিছু ছড়া ছিল, কিন্তু একটা ভোট হলে তারেক রহমানই সরকার গঠন করবেন, এটা তো মোটামুটি সবাই বুঝতে পারছে, তিনি নিজেও নিশ্চয়ই জানতে পারছিলেন। এখন এইটি যখন হয়েছে বলে আপনার মনে হচ্ছে যে না, আসলে তো এটাই হওয়ার কথা ছিল। কিন্তু আমরা যারা মাঠে রাজনীতির ভাইভ নিয়ে কথা বলছিলাম, ভাবছিলাম, হাইপ নিয়ে শুনছিলাম, সেখানে আসলেই খুব কনফিডেন্সের সাথে তারেক রহমান সরকার গঠন করবে, এটি অনেকের ভাবনা ছিল, এটা সত্যি। কিন্তু আবার নানান রকম ঝুঁকিও ছিল, নানান রকম বৈদেশিক প্ররোচনাও ছিল। বিদেশি ফান্ড ব্যবহার করা হয়েছে। আপনি জানেন ইসলামী ব্যাংককে ফোকলা করা হয়েছে আরেক দফা শেখ হাসিনা যাওয়ার পর ইন্টারিম আমলে। সেই টাকাগুলো নির্বাচনে ব্যবহার করা হয়েছে বিভিন্ন বিকাশ এবং অন্যান্য ভাবে। সো একবারই যে তারেক রহমান বিএনপি সরকার গঠন করবে এটি তো জানা ছিল না। নির্বাচনের সংশয় তো ছিল, নির্বাচনের ফলাফল নিয়ে তো উদ্বেগ, উৎকণ্ঠা ছিল। আমি যে এলাকায় বসবাস করি, এলাকায় আমি অন্তত 50 জনের সাথে কথা বলেছি। যখন সন্ধ্যা নাগাদ
হাইপ উঠলো যে জামায়াত ইসলামী সংখ্যাগরিষ্ঠতা পেতে যাচ্ছে, আমাকে বলছে অনেক লোক যে পুরো গুলশান বানান এলাকা ফাঁকা হয়ে গেল, যে একটা ভয় ভীতি ছড়িয়ে গেল যে হোয়াটস গোয়িং হ্যাভ টু হ্যাপেন। আপনি জানেন যে এই আসনে তারেক রহমান প্রধানমন্ত্রী 5,000 ভোটের ব্যবধানে পাশ করেছে, সুতরাং আপনি বলতে পারেন না যে না, এটা তো আমরা জানতামই বিএনপি সরকার গঠন করবে, তাই না? তাহলে তো আর খেলার ফলাফল যদি আপনি আগেই জেনে যান তাহলে তো এটা খেলা থাকে না, তাই না? সো আমরা মনে করি, আমি মাঠে ছিলাম, হ্যাঁ কনফিডেন্স ছিল, আত্মবিশ্বাস ছিল জনগণ মধ্যপন্থ রাজনীতিকে ভোট দিবে, কিন্তু নানান ভাবে তো সেটি বিরোধিত করার চেষ্টা হয়েছে। দেশি বিদেশি আপনি যেগুলোর কথা বলছেন, নানান রকম আরো যেসব বিষয়ের কথা বলছেন, শুধুমাত্র জনগণের ভোটের বাইরেও যে বিষয়গুলো থাকে। আমার অনুষ্ঠানে কদিন আগে ব্যারিস্টার ফুয়াদ ছিলেন, তিনি বলছিলেন যে তিনিও মার্কিন বাণিজ্য চুক্তি নিয়ে তার সাথে কথা বলছিলেন। তিনি বলছিলেন যে ওই সময় এটার করার বিকল্প ছিল না, কারণ একটা নির্বাচন সেটিকে বৈধতা দিতে এবং ক্ষমতার হস্তান্তরের জন্য এই চুক্তিটি করবার কোনো বিকল্প ছিল না। ব্যাপারটা কি এরকমই ছিল? আচ্ছা, আপনি মার্কিন চুক্তি নিয়ে আপনি কেন এত পড়ে আছেন? মার্কিন চুক্তি হয় নাই পৃথিবীর কোন দেশের সাথে? আমাকে একটা উত্তর দেন তো, বলেন তো যে মার্কিন চুক্তিকে ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত ট্যারিফকে অ্যাভয়েড করেছে। না, আমি বলি, আমি এটা একটু জানতে চাই, কেন কিছু না। না, কথা সবাই বলছে, কথা হচ্ছে যে আপনি কথা বলছি তো আপনি বলছি ভারতের পার্লামেন্ট না, বিরোধী দল বলছে না, অন্তর্বর্তী সরকার। এইটা একেবারেই আমার মনে হচ্ছে যে এইটাকে টেনে নিয়ে আসা হচ্ছে বারবার। আপনি নরেন্দ্র মোদীর গভর্নমেন্টের কথা বলেন, কে কি তার জনগণের কাছে জবাবদিহি করেছে কিনা যে কি চুক্তি করেছে? আমাদের চেয়ে 1000 গুণে বেশি তার রাষ্ট্রের এটাকে কি বলে, স্বার্থ জলাঞ্জলি দেওয়ার চুক্তি বলে। মানে এই কথার একটা অন্যতম একটা বিষয় ছিল যে ভারতের কাছে দেশ বেঁচে দিচ্ছে, গোপন চুক্তি হচ্ছে, সেগুলো আমরা জানি না। শেখ হাসিনা সরকারকে ফেলে দেওয়া হয়েছে মানে মার্কিন চুক্তি, মার্কিন প্ররোচনায়। আই ডোন্ট বাই দ্যাট লজিক। এটি আপনাদের একটা ধারণা থাকতে পারে। শেখ হাসিনা একবারে পিওর ক্লিন গণঅভ্যুত্থানে পড়েছে এবং মানুষের সম্মিলিত ফোনালাপ ইদানিং বের হলো, মানে অনেকগুলো বিষয় মিলিয়ে তখন কি আসলে মার্কিনের উপস্থিতিটা একদমই আপনারা উড়িয়ে দেন? মানে ফরহাদ মাজারের বক্তব্য যে তিনি একদম স্পষ্টই বলেছেন, তারপরে আমেরিকান যারা আছেন জেফরি স্যাক্স থেকে শুরু করে মাইক বেঞ্চ বা ইভেন ডোনাল্ড ট্রাম্পের $1 মিলিয়ন সহায়তার কথা, মানে আমাদের দেশের আসিফ মাহমুদরাও বলছিলেন যে এম্বাসির সাথে যোগাযোগ। হান্নান মাসুদের একটা ফোনালাপ সম্প্রতি মানে ফাঁস হলো, সেখানেও বলছেন যে কিভাবে যোগাযোগটা করছেন মার্কিন এম্বাসি। মানে আমাদের দেশে গণ অভ্যুত্থান হচ্ছে, মার্কিন এম্বাসি কেন এত গণ অভ্যুত্থানের সৈনিকদের সাথে বা যোদ্ধাদের সাথে তারা কেন এত যোগাযোগ, মানে এত তাদের তৎপরতা? ফলে তাদের কি কোনোই ভূমিকা ছিল? আমি দেখি না, আমি একেবারে ক্লিন কনফিডেন্স নিয়ে বলি। এই যে এই বিষয়গুলোকে কি মনে করেন? আমাদের এইটা তো তাদের সারা পৃথিবীতে বলছেন, এটাকে কি বলেন? দেখুন আমি আপনাকে বলি, আমাদের তো যুক্তরাষ্ট্রের ইনভলভমেন্ট বাংলাদেশের এটি তো আজকের নতুন না। এখানে তাদের বিলিয়নস অফ ডলার ইনভেস্টমেন্ট আছে, এখানে ইউএসএ তাদের আছে, এখানে হাজার হাজার কর্মী তাদের কাজ করে, সো তাদের স্বার্থ আছে এখানে। এই দেশে কারা সরকার পরিচালনা করবে, কিভাবে না করবে, শুধু এই দেশ কেন, আপনার কি মনে হয় যে ভারতে তাদের ইনফ্লুয়েন্স নাই? আপনার কি মনে হয় পাকিস্তানে তাদের ইনফ্লুয়েন্স নাই? 100% আছে। আপনার কি মনে হয় ভারতের ইনফ্লুয়েন্স গত 17 বছর ছিল না বাংলাদেশে? কারণ তাদের বিলিয়নস অফ ডলারের বিজনেস ছিল, এখানে হাজার হাজার মানুষের কর্মসংস্থান ছিল। আজকে কেন ভারত উঠে পড়ে লেগেছে তারেক রহমানকে তাদের দেশে একবার নেওয়ার জন্য, সম্পর্ক উন্নয়ন করার জন্য? আপনি দেখছেন যে ভারতের যে এনভয় আছে বাংলাদেশে, উনি বলছেন আমরা মুখিয়ে আছি কবে যাবেন। তারেক রহমান সবাই নিচ্ছেন যে না ঠিক আছে, আমি দেখি কোন কোন বিষয়ে আলোচনা হতে পারে। সো ইটস ইন্টারন্যাশনাল রিলেশনশিপ। ইন্টারন্যাশনাল রিলেশনশিপে যুক্তরাষ্ট্রের প্রভাব বাংলাদেশে কোনোদিন কমতি ছিল না। তো এই দেশে যুক্তরাষ্ট্র মানে তো শুধু সরকার না, যুক্তরাষ্ট্রের সিভিল সোসাইটি অনেক পাওয়ারফুল। সেই সিভিল সোসাইটি জনগণের ট্যাক্সের টাকা গভর্নমেন্টকে যে দেয় তার একটা অংশ তারা এনশিওর করতে চায় যে পৃথিবীর অন্যান্য দেশে কিভাবে ডেমোক্রেটিক ভ্যালুজ প্র্যাকটিস হচ্ছে সেখানে তোমরা নজর রাখো। সেইটা করার জন্য নানান রকম ইনস্টিটিউশনস আছে, তার মধ্যে ইউএসআই, এইড, এনডিআই, আইআরআই, এগুলোর নাম আপনি জানেন। তাদের মাধ্যমে একটা সামাজিক চাপ থাকে, একটা সুশীল অর্থাৎ সিভিল সোসাইটির একটা চাপ থাকে। সেই সব জায়গাগুলো দিয়ে তারা কিছু মানি ইনজেক্ট করে যেন হিউম্যান রাইটস, ডেমোক্রেটিক ভ্যালুস গুলো প্রতিষ্ঠিত হয়। সেইটার পার্ট হিসেবে তাদের যে যোগাযোগ কর্মকাণ্ড কোন বছর ছিল না, বরঞ্চ আমরা দেখেছি যে শেখ হাসিনার আমলে এগুলোকে তুড়ি মেরে উড়িয়ে দেওয়া। সেটা আখ্যায়িত করা হচ্ছে পিটার হাসকে, করছেন তুলি, মায়ের ডাকের যিনি আছেন, মানে এখন এমপিও আছেন সংরক্ষিত আসনে বিএনপির, তিনিও আসলে সেই কেন মানে স্ট্রংগেস্ট হিরো তো আমাদের জুলাই যোদ্ধারা, সেখানে পিটার হাস হচ্ছে স্ট্রংগেস্ট হিরো, রিয়েল হিরো, জুলাই স্ট্রংগেস্ট হিরো। এই কারণে যখন আমার ভাই, আমার মা, আমার বোন গুম হচ্ছে, আমার বিরুদ্ধে যখন মামলা হচ্ছে ডিজিটাল সিকিউরিটি আইনে, আমার পরিবারকে যখন একাধিকবার পুলিশে হয়রানি করা হচ্ছে, আমার বাবা হাসপাতালে মরার 1 সপ্তাহ আগেও যখন ডিজিএফআই গিয়েছে তাকে জিজ্ঞাসাবাদ করার জন্য, এই কথা বলার জন্য তো বাংলাদেশের কোনো সাংবাদিক পৃথিবীর অন্য কোনো দেশের রাষ্ট্রদূতরা ওয়াকিফল থাকেন নাই। কিন্তু পিটার হাস তখন মায়ের ডাক নামক একটা অর্গানাইজেশনের আমন্ত্রণে একাধিকবার গিয়েছেন এবং এটি বলার চেষ্টা করেছেন যে এনফোর্সড ডিসঅ্যাপিয়ারেন্স বন্ধ করতে হবে। আপনাকে দেখতে হবে একটা বড় বিল্ডিং আপনি যদি ফেলাইতে চান, তাকে তার পিলার গুলোকে আপনাকে দুর্বল করতে হবে আগে। শেখ হাসিনা 17 বছরের যে মাফিয়া তন্ত্র, সেই মাফিয়া তন্ত্রকে যদি একটা বড় বিল্ডিং হিসেবে আপনি দেখেন, তার ছোট ছোট পিলার গুলোকে আগে দুর্বল করা হয়েছে। একটা হলো যে সেনাবাহিনীর যে দুর্নীতি, সেনাপ্রধানের আজিজের, সেটার একটা ডকুমেন্টেশন যখন করা হলো প্রাইম মিনিস্টার্স ম্যান, সেটা তার যে ভিত্তি অনেকখানি নাড়িয়ে দেয়।
আপনার এই যে কি বলে সশস্ত্র বাহিনীর ভিতরে যখন র্যাবের উপরে স্যাংশন করা হলো ইন্টারন্যাশনালি, তখন তার আরো একটা পিলার দুর্বল হয়ে গেল। যখন এই যে মানবাধিকার এনফোর্স ডিসঅ্যাপিয়ারেন্স, এই খুঁটিটাও যখন উন্মোচন করা হলো যে শেখ হাসিনা শাসন ব্যবস্থাকে টিকিয়ে রাখার জন্য আয়নাঘর করছে, এটা করছে, তার আরো খুঁটি দুর্বল হয়ে গেল। যখন এই খুঁটিগুলো দুর্বল হয়ে গেল ইন্টারন্যাশনালি ন্যাশনালি, তার পক্ষে মানুষের কথা বলার যুক্তি হারিয়ে গেল। সেজন্য একটা ধপাস করে এক রাতের ব্যবধানে, কয়েক রাতের ব্যবধানে তার যে 17 বছরের যে মাফিয়া তন্ত্রের গড়ে তোলার যে একটা স্ট্রাকচার, সেটি ধ্বংস হলো। তো সেইটা হওয়ার পেছনে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ওই মায়ের ডাক প্রতিষ্ঠানে যে এনফোর্স ডিসঅ্যাপিয়ারেন্স এর পক্ষে যেসব কথাবার্তা বলেছেন, সরকারকে চাপ দিয়েছেন, যে চাপগুলো তখন শেখ হাসিনা তুলি মেরে উড়িয়ে দেওয়ার চেষ্টা করেছেন, এই জন্যই হয়তো তুলি বলেছেন যে পিটার হাস ওয়ান অফ দ্য বিগেস্ট হিরো অফ আওয়ার মুভমেন্ট। এখন এই জায়গায় আওয়ামী লীগের সাবেক এমপি যিনি এখন জেলে আছেন, শাহজাহান ওমর, তিনি তো যখন বিএনপি রাজনীতি করতেন তখনও তো বলেছেন যে পিটার হাস বাবা, তুমি আমাদের বাবা, ভগবান, আমাদের থাকাও। তো পরে তো তিনি আবার আওয়ামী লীগেই যোগ দিলেন, তাই না? এখন পক্ষে গেলে ভালো আমেরিকা, বিপক্ষে গেলে খারাপ ভারতের। আপনাদের এত মানে আমি আপনাদের বলতে বলছি যে আওয়ামী সমর্থকদের কেন এত মোদী গভর্নমেন্টকে টিকিয়ে রাখার জন্য এত তাড়না? আমি ইচ এন্ড এভরিওয়ান যারা বাংলাদেশে আওয়ামী লীগের সমর্থন করে তাদের প্রত্যেকটা স্ট্যাটাস দেখেছি আর আমি হাসছি। তাদের মনে হয়েছে যে দূর দূর একটা কাপড়ে ধরে গিয়েছে যে এই বুঝি মোদী গভর্নমেন্ট পড়ে গেল, আমাদের ভগবান বিধাতা নষ্ট হয়ে গেল, আমাদের সব আশা ভরসা নষ্ট হয়ে গেল। মিলাদ দেওয়া শুরু করছে যে তারা মোদী যখন স্টেবল হলো। তো আপনাদের যদি এত ডিপেন্ডেন্সি থাকে মোদীর উপরে, তাহলে যুক্তরাষ্ট্রের উপর ডিপেন্ডেন্সি নিয়ে প্রশ্নটা করার নৈতিকের জায়গা কি? তারপরেও আমি চেষ্টা করলাম ব্যাখ্যাটা দেওয়ার জন্য। আমি একদম স্পষ্ট সাইদাল, মানে যেখানে ভারতের উপর ডিপেন্ডেন্সি নিয়ে এত সমালোচনা, যৌক্তিকভাবে অনেক সমালোচনা আছে, সেখান থেকে এখন কি সেই জায়গা থেকে সরে ওখানে যুক্তরাষ্ট্র ডিপেন্ডেন্সি হচ্ছে ওইটা মানে যেটা দিয়ে শুরু করলাম মার্কিন চুক্তি, তারপরে দেখলাম নজিরবিহীন ভাবে বাংলাদেশের জাতীয় সংসদে আমেরিকা ককাস গঠিত হলো। তারা আসলে কি করবে সেটা কোনো আইনি কাঠামো নাই, বা তাদের উদ্দেশ্য কি সেটাও জানা গেল না। বা নজিরবিহীন ভাবে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় যুক্তরাষ্ট্রের মানে স্বাধীনতা দিবস উদযাপিত হলো। এই যে নজিরবিহীন, এগুলোর খুব ব্যাখ্যা নাই, এবং আমাদের গণমাধ্যমেও আমেরিকা ককাস দিয়ে খুব একটা সংবাদ হলো না। ফলে তখন মনে হয়েছে কি ভারত থেকে ঝুঁকেছিল, এখন কি অন্যদিকে ঝোঁকার একটা টেন্ডেন্সি কিনা? দেখুন, যে ককাসের যে বিষয়টা আপনি হয়তো জেনে থাকবেন যে ককাসটা এইটার যুক্তরাষ্ট্রে বাংলাদেশ ককাস বলে একটা জিনিস আছে, আপনি নাম শুনেছেন কিনা? যদি না শুনে থাকেন আপনাকে আমি বলি। আমি বলি বাংলাদেশে ছিল না। তো আমাদের যেটা হলো যে ওই আলেকজান্দ্রিয়া ওকাসিও কর্টেস, যিনি এখন খুব আলোচিত কংগ্রেস উইমেন, তিনি যেই আসন থেকে জিতেছেন ওইটা ছিল, আমি নাম মনে করতে পারতেছি না, ভদ্রলোকের খুবই পরিচিত রাজনীতিবিদ, উনি ছিলেন বাংলাদেশ ককাসের হেড, ডেমোক্রেটিক যিনি পলিটিশিয়ান। ওনাকে পরাজিত করে আলেকজান্দ্রিয়া ওকাসিও কর্টেস উনি নির্বাচিত হয়েছেন লং আইল্যান্ডের ওই আসন থেকে। কিন্তু ওই আসনের যিনি আলেকজান্দ্রিয়া ওকাসিও কর্টেসের আগে যিনি ছিলেন ডেমোক্রেট যিনি কংগ্রেসম্যান, তিনি ছিলেন বাংলাদেশ ককাসের প্রধান, এবং ওই ককাসে আরো অনেক কংগ্রেসম্যান ওম্যানরা ছিলেন। তো এখন বাংলাদেশে যে পার্লামেন্টারি যে সিস্টেম হয়েছে, সেখানে যুক্তরাষ্ট্রের সাথে এই যে এটাকে কি বলে, এই সংসদীয় কংগ্রেসম্যান লেভেলে যোগাযোগ করার জন্য আমাদের ইন্টার পার্লামেন্টারি একটা যোগাযোগ প্রতিষ্ঠিত হয়েছে। সেখানে যুক্তরাষ্ট্রের এই যে 250 বছরের যে প্রতিষ্ঠাবার্ষিকী হলো খুব ধুমধাম করে, ডোনাল্ড ট্রাম্প যেখানে তার পাসপোর্টে নিজের ছবি দেওয়া এবং অন্যান্যগুলো করেছেন, বাংলাদেশে এই ধরনের একটি ধুমধাম করে উদযাপনের সিদ্ধান্ত হয়েছে। এবং পার্লামেন্ট ভবনের সামনে যারা ওই এটা যুক্তরাষ্ট্রের বাংলাদেশ ককাস যারা এখানে মেম্বার অফ পার্লামেন্ট যারা আছে তারা মিলে এটার আয়োজন করেছে এবং রাষ্ট্রদূত এসেছে। খোলা চোখে দেখলে এইটিকে খুব আইব্রো দেওয়ার কারণ কি, যৌক্তিক কারণ কি আছে এই আমাদের এই দ্বাদশ শতাব্দীতে? কারণ আমরা তো রাষ্ট্র বিষয়ে আমরা এত সেন্সিটিভ, এটা আমাকে অনেকখানি অবাক করে। আপনি এই দেশে চাইলেও আপনার বাড়িতে আমেরিকার পতাকা উড়াইতে পারবেন না, এটা বলবে ভারতে মার্কিন দালাল। আপনি ভারতের পতাকা উড়াইতে পারবেন না, পাকিস্তানের পতাকা কেউ কেউ উড়াচ্ছে, কিন্তু স্বাভাবিকভাবে মানে এটা নেওয়ার সুযোগ নাই। কিন্তু আপনি আমেরিকায় থাকেন, আপনি আপনার বাড়িতে বাংলাদেশ কেন, ভারত কেন, চীনের পতাকা উড়ান, কেউ বদার করবে না আপনাকে। আপনি রাস্তা বন্ধ করে দিয়ে আপনি বাংলাদেশ প্যারেড করেন, ওরা আপনার সহযোগিতা করবে। পার্লামেন্টে আলবেনিতে যে বাংলাদেশ ডে সেলিব্রেট হয় এবং সেখানে কুরআন তেলাওয়াত হয়, ওখানের আমি জানি ব্রঙ্কসে মানে গির্জাগুলো শুক্রবার উন্মুক্ত করে দেয় যেন জুম্মার নামাজ পড়ার জন্য। তো তাতে কি ওখানকার জনগোষ্ঠী বলবে যে না এই একবারে হই হই রই সব বাংলাদেশিরা দখল করে ফেললো? তো আমার পার্লামেন্টের সামনে যদি একদিন যুক্তরাষ্ট্র ককাসের একটা অনুষ্ঠান হয় উন্মুক্ত, এইখানে আমরা হই হই রই করবো, গেল আমেরিকা নিয়ে গেল, সব নিয়ে গেল এরকম, আমি তো এটা চাই ভারতের সাথে। আমি শেষ করি, আমি কিন্তু এতটাই লিবারেল যে লিবারেল হইতে গেলে অনেক পরিশ্রম করতে হয়, অনেক আসলে স্যাক্রিফাইস করতে হয়, আপনার কলিজা থাকা লাগে। আমি মনে করি আমার ওই কলিজা আছে বলেই আমি একেবারেই ধরেন মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলি, নারী স্বাধীনতার পক্ষে কথা বলি, জামাতের পলিসি নিয়ে বিরোধিতা করি। আমি নন দোষী অর্থাৎ ডান হাতে রক্তের দাগ নাই এমন আওয়ামী লীগ সমর্থকদের সুরক্ষার কথা বলি। আমি ধানমন্ডির 32 ভাঙার বিরোধিতা করেছি, আপনারা সবাই জানেন।
সো এখন আমি কলিজা নিয়েই বলছি যে আমাদের উন্মুক্ত হতে হবে, আরো একটু বেশি উন্মুক্ত হতে হবে। যদি এইখানে যুক্তরাষ্ট্রে আমরা আমাদের বাংলাদেশিদের সবকিছু উদযাপন করতে পারি, এইখানে যুক্তরাষ্ট্রের উদযাপন করার এই সুযোগ থাকা উচিত। এমনকি ভারতের প্রতি, আওয়ামী লীগের যেসব কর্মী সমর্থকদের ভারতের প্রতি যে অনুরক্তি আছে, তারাও একসাথে মিলে যদি ভারতের বিশেষ দিন সেলিব্রেট করে, আমরা দূর থেকে দেখবো, তালি দিব, বাহাবা দিব, হয়তো আমি জয়েন করবো না, কিন্তু তার এই জিনিসটার সুযোগ থাকা উচিত বলে আমি মনে করি। কিন্তু এইগুলার এটাকে কি বলে, দেখতে হবে যে না আমার রাষ্ট্রীয় স্বার্থ, রাষ্ট্রীয় অখণ্ডতা, রাষ্ট্রীয় নিরাপত্তা জলাঞ্জলি হচ্ছে কিনা, সেখানে আবার আমাদেরকে মারাত্মকভাবে স্ট্রিক্ট আমাদের থাকতে হবে। সমস্যাটা ওইখানে তো, যে সেইটা রাষ্ট্রীয় বিশ্বাস স্বার্থ করি। বিঘ্নিত হচ্ছে কিনা, নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে কিনা, ওই ব্যাপারটা তো আমরা পুরোপুরি জানতে পারি না। এই ব্যাখ্যাগুলো আমাদের সরকার আমাদের কাছে স্পষ্ট করে না, আগেও করে নাই, এখনো যে সব বিষয়গুলো স্পষ্ট হচ্ছে তা না। মানে এটি তাদের অনেক কিছু রাগ ঢাক দিয়ে চলতে হয়, এটাও যেমন একটা বাস্তবতা। মানে দেশ চালানোর স্বার্থে ওই যে কেয়া কেয়া নাহি করনা পারতা হ্যায়, আপনি বললেন তো করনা পারতা হ্যায়। তো সেইখানে ওই কেয়া কেয়ার মধ্যে যে কি করে বলছেন আমাদের, কিন্তু আবার এর মধ্যেই তো অনেক কিছু হয়ে গেছে, ফলে আমাদের তো সন্দেহ জাগবেই, প্রশ্নটা জাগবেই, হই হই রই রই না করি, আমরা তো নিঃসন্দেহে, ব্যাখ্যা তো চাইবো যে নিঃসন্দেহে, নজিরবিহীন কাজটা কেন হলো? নিঃসন্দেহে, কিন্তু কেউ তো ব্যাখ্যা দেয় না। নিঃসন্দেহে, নিঃসন্দেহে আপনি যদি সাংবাদিকতার জায়গা থেকে, গণমাধ্যমের জায়গা থেকে প্রশ্ন না করেন, হুম। প্রশ্ন যদি আপনার ফুরিয়ে যায়, আপনার ডেমোক্রেসি ফুরিয়ে যাবে। হুম। কেন শেখ হাসিনার আমলের আমাদের ডেমোক্রেসি ফুরিয়ে গেল? কারণ আমাদের প্রশ্ন ফুরিয়ে গিয়েছিল, আমাদের প্রশ্ন কোনো জায়গা ছিল না, প্রশ্ন করাও যেত না, প্রশ্নের উত্তরও পাওয়া যেত না। সো আমি তো খুব দায়িত্ব নিয়ে বলি যে না, প্রশ্ন করে যেতে হবে এবং সরকারকে চাপেও রাখতে হবে যে না, এইখানে কি হচ্ছে আমাকে স্পষ্ট করে জানো। এখন আপনি জানেন যে ওই তথ্য অধিকার আইন টাইন এসব বিষয় আছে, সেগুলোর সুযোগও নেওয়া যেতে পারে। রাষ্ট্রের প্রত্যেকদিন সপ্তাহে অন্তত একদিন তথ্য মন্ত্রণালয় ব্রিফ করছে, সেখানে তথ্য মন্ত্রণালয়ের মুখপাত্র আছে, তার কাছে জিজ্ঞাসা করা যেতে পারে। আমি তো সরাসরি সরকারের সাথে সম্পৃক্ত না, আমি কেবল এই সরকারকে সহযোগিতা করার জন্য যতটুকু বয়ান উৎপাদন করা যায় ততটুকু করি, বাট ডিসিশন মেকিং এর জায়গাগুলোতে তো আমি নেই, সুতরাং আমি কোনো উত্তর দিতে পারবো না। হয়তো থাকলে আপনার সাথে সরাসরি যোগ দিয়ে আমি অনেক প্রশ্নের উত্তর দিয়ে ফেলতে পারতাম আপনাকে। কিন্তু এটাই সমস্যা, যারা বয়ান উৎপাদন করেন তারাও যেমন আগে সরাসরি অনেক কিছু বলতেন, যখন থেকে সরকারি দায়িত্বে যান তখন আর খুব সরাসরি অনেক কিছুই তারা বলতে পারেন না। এই যে ওই যে এটা একটা সরকারি দায়িত্ব, হ্যাঁ। ওই যে সরকারি দায়িত্ব, সরকারে যখন আপনি যাবেন তখন তো একটা আপনাকে নির্দিষ্ট একটা ওথ নিতে হয়, তাই না? সেই ওথে রাষ্ট্রের সিক্রেসি একটা বিষয় নিশ্চয়ই, থাকে, নিশ্চয়ই। রাষ্ট্রের স্বার্থ একটা বিষয় থাকে, এইসব নানান কারণে হয়তো হয়ে ওঠে না। জি। ধরেন আপনাকে যদি আমি বসে দেই তাহলে কোথাও, হয়তো সেরকমই হবে। আপনি জি। হয়ে যাবে আর জি, কি। এটি তো বটেই, সেটা একটা বাস্তবতা তো আছে। কিন্তু ওই যে বলছিলেন যে হ্যাঁ, গণমাধ্যমের স্বাধীনতার ব্যাপারে, গণমাধ্যমে আগে আমরা আসলে সরাসরি সরকার প্রধানকে নিয়ে কথা বলা খুব একটা দেখি না, এখন সরকার প্রধানকে নিয়ে অনেক কথা বলা হয় বিরোধীদের পক্ষ থেকে। যেমন এনসিপির নাহিদ সার্জিস আলম, তিনি বলছেন যে তারেক রহমান ভং ধরছেন, মানে এই যে এই হামলাগুলোর ঘটনা ঘটছে একের পর এক, তারেক রহমান ভং ধরছেন। মানে আমিও আসলে যেহেতু করা যায় বলেই করি যে তারেক রহমান আসলে কি করছেন। তারেক রহমান ভূয়সী প্রশংসিত হচ্ছে, তিনি যেমন যেদিন হামলা হচ্ছে তিনি হেঁটে কোন মন্ত্রণালয় পরিদর্শনে গেছেন, সেটা খুব গণমাধ্যমে খবর হচ্ছে যে এই যে তিনি হাঁটছেন, তিনি বিভিন্ন সময় কম খাচ্ছেন, তিনি প্রোটোকল ব্যবহার করছেন না, তিনি রাস্তায় সেলফি তুলছেন সাধারণ নাগরিকদের সাথে, তিনি স্কুলের বাচ্চাদের সাথে কথা বলছেন, গাছের চারা লাগাচ্ছেন, ইত্যাদি ঘটনা করছেন, কখনো সিনেমা দেখছেন। কিন্তু আসলে কাজের জায়গাটা কি হচ্ছে আপনার কাছে একটু স্পষ্ট হতে চাই। তিনি কি একটু শুভেচ্ছা দূত টাইপের একটা রোলে আছেন, বা মোটিভেশনাল স্পিকার এরকম একটা রোলে আমরা তাকে দেখছি? এখন বিষয়টা হলো যে মাত্র 5 মাস হলো সরকারের, হি ইনহেরিটেড উইথ মানে বিয়ন্ড ইমাজিনেশনস নেগেটিভিটি নিয়ে। 17 বছর ধরে তার যে চরিত্র হনন করা হয়েছে, তাকে মাফিয়া বস হিসেবে ট্রিট করা হয়েছে, তাকে দুর্নীতিবাজ হিসেবে ট্রিট করা হয়েছে। বলছেন কেন? এমনকি তার শাসনামলে, মানে বিএনপি শাসনামলেও তো তখন হাওয়া ভবন দিয়ে তো প্রথম আমরা বিএনপি শাসনামল থেকে জানতে শুরু করলাম। আমি এটা বলেছি, তখন তো সরকার অ্যালাউ করতো এই সমালোচনাগুলো, তখন নিপীড়ন ছিল না, তখন শিশির কার্টুন তৈরি করতো সে তারেক রহমানের নামে। তারপরে শেখ হাসিনা 17 বছর আর কার্টুন তৈরি করতে পারে নাই। আমি বলছি 17 বছর তো ছিল, এর আগেও ধরেন আরো 5-7 বছর, তো প্রায় 23 বছরের একটা বিরামহীন প্রচারণায় তার যে চরিত্র নির্মাণ করা হয়েছিল একজন ভিলেন হিসেবে, তো ক্ষমতা গ্রহণের পরেও দেখা গেল যে তাকে নিয়ে এইসব কথাবার্তা বলা শুরু করলো এনসিপি এবং জামায়াত ইসলামও। ওই কনফিডেন্সটা পরে কেই পাচ্ছিলেন না। আমি গত সপ্তাহে একটা ভিডিও দেখছিলাম, একজন মার্কিন যুক্তরাষ্ট্র থেকে আসছেন বাংলাদেশি মানুষ, তিনি বাজার করছেন এবং বলছেন দেখেন এখানে যে পটল কিনছি, আমি যে মাছ কিনছি, এটা আমার কোনো ভাবেই মনে হচ্ছে না যে বেশি, বরঞ্চ অনেক কম মনে হচ্ছে। প্রথম কথা বলছে যে হ্যাঁ অনেক সমস্যা আছে, রাস্তাঘাটে ট্যাপো জ্যাম ট্রাফিক এগুলো আছে, বাট আমার মনে হয় না রাষ্ট্র খুব খারাপ চলছে। একজন যুক্তরাষ্ট্রের নারী বাংলাদেশি প্রবাসী, উনি আসছেন, উনি তারেক রহমান সম্পর্কে একটা কথা বলেছেন। উনি বলছেন যে দেখুন আমাদের যে প্রধানমন্ত্রী, ওনার আগের কথা বলতে পারি না, বাট এখন ওনার কথা দেখলে আমার চোখে পানি আসে যে এত ভালো একটা মানুষ হতে পারে। তো এখন আপনি যেটা বলছেন যে পিআর, মানে যেটা বলছেন যে শুভেচ্ছা দূতের ভূমিকায় কিনা,
আমাদের মানুষের চাওয়া তো খুবই কম, শারমিন। মানে আমরা বাংলাদেশি মানুষের কি খুব ভালো চাওয়া আছে? এখন আমাদের আলোচনা হওয়া উচিত কি? আমাদের আলোচনা হওয়া উচিত কিভাবে আমাদের এই যে রাষ্ট্রীয় যেসব পলিসি আছে এগুলোকে শিথিল করা, ট্যাক্স কে ভালো করে রিফর্ম করা, মানুষ যেন বিজনেস করতে পারে, ইনভেস্ট করে যেন তার রিটার্নটা ফেরত পেতে পারে, দোকানি যেন নির্বিঘ্নে দোকান খুলতে পারে, ওখান থেকে যেন একজন রিক্সা চালক সারাদিন রিক্সা চালিয়ে তার বাড়িতে টাকাটা পাঠাতে পারে। এইসব জিনিসগুলোই আমাদের সবচেয়ে আলোচনা হওয়া দরকার, কিংবা এগুলো নজর দেওয়ার দরকার। মানুষ এটাই চায়। এই যে সংস্কার কিংবা জুলাই সনদ, আপনি রাস্তাঘাটে ঘুরে দেখান তো একটা মানুষের মুখ থেকে আপনি জুলাই সনদের কথা শুনবেন না? সে বলবে যে আমার গ্যাস দাও, আমার এই রাস্তা ঠিক করো, আমাকে এই যেন ব্যাংকে যে আমার টাকার স্বল্পতা না হয়। তো এইগুলাই তো দরকার, তাই না? তো যেটা আমরা চাই, বাংলাদেশের মানুষের চাওয়া আসলে খুবই কম। কিন্তু সেই কম চাওয়া আমাদের মানুষের, আমি শেষ করি, আমি বলি শেষ করি, তারেক রহমানের এই জিনিসটা বলতে চাচ্ছিলাম। তো সেই জায়গায় আমাদের মানুষ পটে যে প্রধানমন্ত্রিত্ব যিনি ছিলেন, তার আচার ছিল যে বছরে 35 কোটি টাকা, মাসে 35 কোটি টাকার খাবারের বিল। ওই যে কর্ণফুলী টানেলের পাশে তিনি থাকবেন বলে একটা 4,000 কোটি টাকার একটা নিবাসস্থল তৈরি করা, তিনি যখন রাস্তায় যাবেন 200 গাড়ি, আরো সব কিছু ব্লক করা, মানুষকে চলাচলে নির্বিঘ্ন করা, এবং আমরা যে প্রজা তিনি যে রাজা, এই ধরনের একটা প্রচেষ্টা ছিল জনগণ থেকে বিচ্ছিন্ন রাখার।